আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আজ আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তার নাম আলিফ। আমি আলিফ ভাইয়ার পুরো নাম বলতে পারছি না, যদিও আমি ওনার আসল নামটাই ব্যবহার করলাম। আমি বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আলিফ ভাইয়ের ঘটনায়। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আলিফ ভাইয়ের ভাষাতেই ঘটনাটির বর্ণনা করছি। বলছেন আলিফ ভাই, আজকের ঘটনাটি বেশ অন্যরকম। আপনারা হয়তো সবাই কারিন জিনের কথা শুনে থাকবেন। আমি নিজেও এ নিয়ে অনেক ঘটনা শুনেছি, জানতে পেরেছি প্রত্যেক মানুষের সঙ্গেই নাকি একটি করে কারিন জিন থাকে। সহজ ভাষায় বলতে গেলে কারিন জিন মানে হলো আপনার ছায়া, আপনারই ছায়ার মতো একটি মখলুক, যা হুবহু আপনার মতো দেখতে, আপনার মতো করে কথা বলে আর আপনার জীবনের সবকিছু জানে। সে আপনার সঙ্গে সবসময় থাকে, কিন্তু সাধারণত তাকে চোখে দেখা যায় না। শুনতে বিষয়টা বেশ ভৌতিক লাগতে পারে। আমাদের ধর্মীয় রেওয়াজে এর উল্লেখ আছে, যাকে বলা হয় কারিন জিন। এর মানে হলো সেই সত্তা যা প্রতিটি মানুষের সঙ্গে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লেগে থাকে, তাকে কুমন্ত্রণা দেয় আর সবসময় তার উপর কড়া নজর রাখে। যেহেতু এটা প্রত্যেকের সঙ্গেই থাকে, তাহলে একবার ভাবুন, কল্পনা করুন, গভীর রাতে যখন আপনি নিজের ঘরে একা থাকেন, তখনও আপনার সঙ্গে আপনার কারিন জিন উপস্থিত থাকে, আর ওই মুহূর্তে আপনার পাশেই সে থাকে। এই বিষয়ে আমার নিজের জীবনের একটা ঘটনা মনে পড়ে গেল, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এটা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে সেই কথাই আমি আপনাদের বলবো। ভূত.com-এর প্রিয় রাসেল ভাই, মডারেটরগণ ও সকল শ্রোতাদের আমার পক্ষ থেকে জানাই অনেক ভালোবাসা ও সালাম। আমার নাম আলিফ, আমি বরিশালের একজন বাসিন্দা। আজ আমি আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাবো, যা পুরোপুরি সত্য এবং আমার কারিন জিন বা ছায়ার সঙ্গে সম্পর্কিত। আমার কারিন জিনকে শুধু আমি একা দেখিনি, আমার পরিবারের আরও অনেকেই দেখেছে। কি ঘটেছিল সেই বিস্তারিত বর্ণনায় পরে আসছি। আসলে আমার বিয়ে হয়েছিল ভালোবাসার ভিত্তিতে। আমাদের এই সম্পর্ক আমার পরিবার মেনে নেয়নি, আমার স্ত্রীর পরিবারও কোনোভাবেই মেনে নেয়নি। তবুও আমরা সব বাধা অগ্রাহ্য করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম, আর বেশ সুখেই নিজেদের জীবন কাটাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করেই এমন কিছু ঘটতে শুরু করলো, যা আমাদের জীবনের স্বাভাবিক গতিপথটাকেই পুরোপুরি বদলে দিল। এখন আমি ঠিক জানি না এর পেছনে কোনো জাদুকরের কারসাজি ছিল কিনা, নাকি এর সঙ্গে সরাসরি কারিন জিনের কোনো সম্পর্ক ছিল। তবে যা কিছুই ঘটেছিল তা বিয়ের আগে আমি কখনো দেখিনি বা শুনিনি। সত্যি বলতে কারিন জিন নামটার সঙ্গে আমার পরিচয়ই হয়েছে অনেক পরে। তারপর বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে আমি বুঝতে পারলাম এটা আসলে কি। আমার বিয়ের পর আমরা খুব আনন্দে আর শান্তিতে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু এর কিছুদিন পরেই কিছু একটা উল্কাপিণ্ডের মতো আমার জীবনে এক বিশাল আঘাত হানে। পরিস্থিতি ভীষণ খারাপের দিকে মোড় নেয়। এমন একটা সময় এলো যখন আমার ব্যবসা বলে আর কিছুই অবশিষ্ট রইল না। আমি তখন ঋণ করে সংসার চালাতে বাধ্য হলাম। কিছুদিন পর ঋণদাতারাও টাকার জন্য আমার উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে শুরু করলো। অবশেষে এমন এক পরিস্থিতির তৈরি হলো যে আমাকে আমার ভাড়া বাড়িটাও ছেড়ে দিতে হলো। আমাদের একটা বিশাল পৈতৃক বাড়ি ছিল, সেখানে আমার চাচা তার পরিবার নিয়ে থাকতেন। সেই বাড়িতে আমার প্রয়াত বাবারও একটা অংশ ছিল। স্বাভাবিকভাবেই আমি সেই অংশের উত্তরাধিকারী। আমার বাবা তখন আর বেঁচে নেই, কিন্তু আমার চাচারা কোনোভাবেই আমাকে আমার প্রাপ্য অংশ দিচ্ছিলেন না। বহুবার দাবি করেও যখন আমি ক্লান্ত আর হতাশ হলাম, তখন আমি একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই পুরনো পৈতৃক বাড়ির দিকে রওনা দিলাম। ওখানে পৌঁছে আমি সোজা বাড়ির ওপরের তলার একটা অংশে দখল নিলাম, বসবাস শুরু করলাম। আমার চাচাদের কাছে আমার দাবি ছিল স্পষ্ট, হয় আমার প্রাপ্য টাকা আমাকে বুঝিয়ে দাও, নয়তো আমি তোমাদের সঙ্গেই এই বাড়িতে থাকব। আমার মূল উদ্দেশ্য ছিল তাদের এমনভাবে বিরক্ত করা যাতে তারা শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় এবং আমার অংশ আমাকে বুঝিয়ে দেয়, অথবা এই পুরো বাড়িটা বিক্রি করে দেয়। বাড়ি বিক্রি হলে তো আমরা সবাই নিজ নিজ অংশ পেয়ে যাব,
কিন্তু সেখানে থাকতে শুরু করার পরই আমি বুঝতে পারলাম ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি জটিল আর ভয়ঙ্কর। এই বাড়ির মতো বিশাল বাড়িটা ততদিনে কেমন যেন নিস্তব্ধ আর রহস্যময় হয়ে উঠেছে। ছোটবেলায় আমরা এই বাড়ি নিয়ে অনেক গল্প শুনেছিলাম, শৈশবে বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম। আমার মাও এই বাড়ি নিয়ে প্রায় একটা কথা বলতেন, এই বাড়িটা নাকি আজও জীবন্ত। এখানকার পুরনো বাসিন্দারা নাকি অনেক কিছু দেখতে পেত, কিন্তু আমার সঙ্গে যা ঘটল সেটা ছিল আগের সব অভিজ্ঞতার চেয়ে অদ্ভুত আর ভয়ের। প্রথমেই আমার মতো হুবহু দেখতে একটা মানুষকে আমার স্ত্রী এই বাড়িতে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখেছিল। এই ঘটনাটি আসলে কি ছিল তা আমি আপনাদের খুলেই বলছি। যেহেতু আমার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি তখন সাপ্লায়ারের কাজ শুরু করেছিলাম। এই কাজের জন্য আমাকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হতো। আমার একটা ছোট ছেলেও ছিল। আমি বাইরে গেলে আমার স্ত্রী আর ছেলে বাড়িতেই থাকতো। একদিন হঠাৎ আমার স্ত্রীর ফোন এলো। সে কাঁপা কাঁপা গলায় বলছে, তুমি কোথায় আছো? আমি বললাম, আমি তো বাড়ি থেকে অনেক দূরে কাজের জন্য এসেছি। তুমি যত তাড়াতাড়ি পারো দয়া করে বাড়ি ফিরে এসো। তার গলার স্বরে এমন একটা আতঙ্ক ছিল যে আমার প্রথম যে চিন্তাটি মনে এলো তা হলো হয়তো আমার চাচা চাচির সঙ্গে আমার স্ত্রীর বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে। এই আশঙ্কায় আমি আমার সব কাজ অসমাপ্ত রেখেই দ্রুত বাড়ির পথে রওনা দিলাম। আমি যেখানে ছিলাম সেখান থেকে বাড়ি ফিরতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতো। ওই 2 ঘন্টার পুরোটা সময় আমার মনের মধ্যে নানা রকমের সন্দেহ আর দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কখনো ভাবছিলাম হয়তো সেখানে বিশাল কোনো ঝামেলা হয়ে গেছে, আবার কখনো মনে হচ্ছিল এই ঝগড়ার কারণে চাচারা হয়তো আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পায়তারা করছে। এই সব এলোমেলো ভাবনা আর তীব্র উদ্বেগ নিয়ে যখন আমি বাড়ি পৌঁছালাম, তখন আমি এমন কিছু শুনলাম যা আমার কল্পনারও বাইরে ছিল। আমার স্ত্রী আমার হাত ধরে টেনে হিঁচড়ে আমাকে ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করলো, তুই ঠিক কখন থেকে বাইরে ছিলে? আমি তো সেই সকালেই বেরিয়েছি, কেন, কি হয়েছে? না, তুমি মিথ্যে বলছো। মাগরিবের আজানের কিছুক্ষণ পরই আমি তোমাকে বাড়ির ভেতরেই দেখেছি। আমি অবাক হয়ে বললাম, বোকার মতো কথা বলছো কেন? এটা কিভাবে সম্ভব? আমি সকালে বের হবার পর আর আসিনি। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম, এখানে তো আমার চাচাতো ভাইরাও থাকে, তাদের কারোর সঙ্গে তুমি ভুল বোঝাবুঝি করেছো হয়তো। আমাদের সবার চেহারায় কিছুটা মিল আছে, হয়তো তুমি তাদের দেখেছো। আমার মনে হয়েছিল ও হয়তো সত্যিই আমার কোনো চাচাতো ভাইকে দেখেছে এবং ভুল করে আমাকে ভেবেছে। কিন্তু সে জোর দিয়ে বলল, না, আমি তোমাকেই দেখেছি। তুমি ওপরে এসেছিলে কিন্তু কোনো কথা বলছিলে না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার জন্য খাবার নিয়ে আসবো কিনা, কিন্তু তুমি কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলে। প্রথমে আমি ভেবেছিলাম আমার স্ত্রী হয়তো দূর থেকে কাউকে দেখেছে আর চেহারায় কিছু মিল থাকায় তাকে আমি বলে ভুল করেছে। কিন্তু যখন সে বলল লোকটাকে সে কাছ থেকেই দেখেছে আর সে একদম আমারই মতো দেখতে ছিল এবং লোকটা ওপরের ঘরে ঢুকে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছে, তখন আমার ভেতরটা কেমন যেন হিম হয়ে আসলো। এটা কি করে সম্ভব যে আমার মতো হুবহু দেখতে একজন মানুষ আমাদের ঘরে এসেছে? আমি যখন স্ত্রীকে প্রশ্ন করলাম লোকটা কিছু বলেছিল কিনা, তখন সে বলল, না, একদম চুপচাপ ছিল আর শুধু আমাকেই দেখছিল। আমার মনে তখন একটা অদ্ভুত আর অবাস্তব চিন্তা এলো। হতে পারে আমার কোনো যমজ ভাই আছে যার অস্তিত্বের কথা আমি জানি না, আর তার সঙ্গে আমার চেহারার মিল এতটাই যে আমার স্ত্রীও ধোঁকা খেয়ে গেছে। আমি নিচে নেমে আমার সব চাচার সঙ্গে এই বিষয়ে কথা বললাম। আমি তাদের সবাইকে একে একে জিজ্ঞেস করলাম তারা কি কখনো আমার মতো দেখতে কোনো লোককে এই বাড়িতে দেখেছে কিনা, বা সম্প্রতি এমন কি কেউ এসেছে যার চেহারার সঙ্গে আমার মিল। সবাই আমাকে অবাক করে দিয়ে না বলে মাথা নাড়ল। আমার চাচাতো ভাইয়েরা, এমনকি আমার চাচিরাও একই কথা বলল। আমাদের বাড়িতে নিরাপত্তার জন্য ক্যামেরাও লাগানো ছিল। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলাম, কিন্তু সেখানে সন্দেহজনক কাউকেই দেখা গেল না। আমি আমার স্ত্রীকে বললাম, তুমি কি কোনো স্বপ্ন দেখেছিলে? কারণ ক্যামেরার ফুটেজ তো তোমার সামনেই আছে। বাইরে থেকে কেউ এলে তো সিঁড়ি বেয়ে ওপরে আসবে, কিন্তু ফুটেজ তো কাউকে সিঁড়ি দিয়ে উঠতে বা নামতে আইডেন্টিফাই করেনি। আমার কথা শুনে আমার স্ত্রী চুপ হয়ে গেল। সে দ্বিধান্বিতভাবে বলল, হ্যাঁ, হতে পারে এটা আমার দেখার ভুল। হয়তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নেই তোমাকে দেখেছি। তখনকার মতো বিষয়টা চাপা পড়ে গেল। আমাদের যে ঘরটা ছিল সেটা বাড়ির অন্য অংশ থেকে বেশ আলাদা এবং নির্জন, আর বাড়িটা অনেক বড় আর ছড়ানো ছিটানো ছিল।
আমরা থাকতাম একেবারে 3 তলায়। সেখানে অনেকগুলো ঘর থাকলেও সবগুলোই বন্ধ থাকতো। শুধু একটা ঘরই আমরা ব্যবহার করতাম। আমাদের ঘরের সামনে একটা বিশাল লবি ছিল। এক রাতের ঘটনা, সেদিন বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড রকম গরম পড়েছিল। সেই অসহ্য গরমে আমার ছোট্ট ছেলেটা খুব কষ্ট পাচ্ছিল আর কান্নাকাটি করছিল। আমি তখন উঠে ঘরের দরজা খুলে দিলাম। উদ্দেশ্য ছিল যদি একটু হাওয়া বাতাস ঘরে ঢোকে। আমি হাত পাখা দিয়ে ছেলেকে বাতাস করছিলাম। এর মধ্যে মশাও খুব বিরক্ত করছিল। ঠিক তখনই লবি থেকে এমন একটা আওয়াজ আসতে শুরু করলো যেন কেউ খুব ধীরে ধীরে হেঁটে আসছে। আমি প্রথমে ভাবলাম হয়তো আমার চাচাতো ভাইদের কেউ হবে, আমার সঙ্গে কোনো দরকারে কথা বলতে এসেছে। কিন্তু সেই হাঁটার আওয়াজটা কেমন যেন অদ্ভুত। মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করেই আমার ঘরের দিকে এগিয়ে আসছে। কিন্তু সেই হাঁটার আওয়াজটা এত রাতে এভাবে আসার কথা না। হাঁটার শব্দটা ধীরে ধীরে ঘরের এতটাই কাছে চলে এলো যে আমি মাথা তুলে দরজার দিকে তাকাতে বাধ্য হলাম। দেখতে চাইলাম কে আসছে, কিন্তু ঠিক তখনই আমি তাকাতে যাব আর তখনই হঠাৎ করে সেই আওয়াজটা আবার দূরে মিলিয়ে গেল। 3-4 বার এমন হওয়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না। বিছানা থেকে উঠে বাইরের লবিতে চলে এলাম। আমি লবিতে পা রাখার সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত শব্দটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আমার হাতে মোবাইলের টর্চ ছিল। আমি লবির এপাশ থেকে ওপাশ টর্চের আলো ফেলে দেখলাম, কিন্তু দূরে দূরে পর্যন্ত কাউকেই চোখে পড়ল না। যখন আমি পুরোপুরি নিশ্চিত হলাম যে লবিতে কেউ নেই, তখন আমি আমার ঘরের দিকে ফিরে যেতে লাগলাম। কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ আমার নাম ধরে ডাকলো, আলিফ। এই নাম যদি অন্য কোনো কণ্ঠে শোনা যেত তাহলে হয়তো মনে হতো অন্য কেউ ডাকছে। কিন্তু আপনারা সবাই হয়তো শুনে অবাক হবেন যে যেই কণ্ঠ আমার নাম ধরে ডাকছিল সেটা ছিল হুবহু আমার নিজেরই কণ্ঠ। একজন মানুষ নিজের কণ্ঠ চিনতে কিভাবে ভুল করতে পারে? আমি তো নিজের গলার স্বর শুনে প্রথমে চমকে গিয়েছিলাম। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই যেন জমে গেলাম। লবিতে এমন কেউ ছিল যাকে আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু সে অবিকল আমার কণ্ঠে আমার নাম ধরে ডাকছিল। অজানা আতঙ্কে আমার অবস্থা খারাপ হতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে এলো আর চারপাশ আলোকিত হতেই আমার ভয়টা ধীরে ধীরে কমতে শুরু করলো। আমি তখন নিজেকে বোঝালাম গরমের কারণে হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে। এটা নিছকই আমার মনের কল্পনা, আর কিছু না। আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কোনো ভুল শুনিনি তো, নাকি আমার কান বাজছিল? এভাবেই আমি ব্যাপারটা উপেক্ষা করলাম। এর পরের ঘটনা ঘটলো আমার ছেলেকে নিয়ে। তখন ওর বয়স 5 বছর হবে। এক রবিবারের সন্ধ্যার ঘটনা। ছুটির দিন হওয়ায় আমি বাড়িতেই ছিলাম। আমার ছেলে বাইরের লবিতে তার খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ সে খেলা থামিয়ে উঠে দাঁড়ালো এবং লবিতে দৌড়াতে শুরু করলো। সে লবির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াচ্ছিল আর জোরে জোরে চিৎকার করছিল, বাবা থামো, বাবা দাঁড়াও। আমি তো ঘরের ভেতরে বসেছিলাম। আমি অবাক হয়ে গেলাম, সে কাকে বাবা বলে ডাকছে, কার পেছনে দৌড়াচ্ছে? আমি তো এখানেই আছি। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে লবিতে এসে দেখি আমার ছেলে সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। আমি এক মুহূর্ত দেরি না করে তার পেছন পেছন দৌড়ালাম। যখন আমি ওকে ধরলাম তখন সে একবার আমার মুখের দিকে তাকাচ্ছিল, আবার লবির অন্য দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। তাকে আর কিছু বলার প্রয়োজন ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম যে আমার ছেলে আমার মতোই কাউকে দেখছে, যাকে সে বাবা বলে সম্বোধন করছে এবং পেছন পেছন অনুসরণ করছে। শুধু এই কথাটা ভাবতেই আমার শরীর ভয়ে কাঁটা দিয়ে উঠল। যদি সেদিন ছুটি না থাকতো আর আমি বাড়িতে না থাকতাম, আমার ছোট্ট ছেলেটা এইভাবে সিঁড়ি থেকে দৌড়াতো, তাহলে সে তো যে কোনো মুহূর্তে সিঁড়ি থেকে নিচে পড়ে যেতে পারত। আর সেটা যে কত ভয়াবহ একটা দুর্ঘটনার দিকে যেত তা ভাবতেই আমার বুক কেঁপে উঠছিল। এখন এই বাড়িতে থাকাটা আমার কাছে ক্রমশ ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আমার বাধ্যবাধকতা ছিল এমন যে আমার কাছে আর কোনো বিকল্প রাস্তাও খোলা নেই। যদি আমি এই বাড়ি ছেড়ে দিই তাহলে আমি কোথায় যাব? আমার চাচারা এতটাই জেদি ছিলেন যে তারা বাড়ি বিক্রি করতেও রাজি হচ্ছিলেন না, আবার আমাকে আমার প্রাপ্য টাকাও দিচ্ছিলেন না। তাই আমার জন্য এমন কোনো অবস্থা ছিল না যে মাথার উপরে একটা ছাদ আছে সেটাকে হারাবো। আপনারা হয়তো ভাবছেন আমি আমার চাচার বাড়িতে একাই থাকছি, তাহলে আমার মা আর ভাই বোনেরা কোথায়? আসলে ঘটনা হলো, আমার বাবার মৃত্যুর পর থেকে আমার মা বোনদের নিয়ে মামার বাড়িতে থাকতে শুরু করেছিলেন। যতদিন আমার বিয়ে হয়নি ততদিন আমিও মামার বাড়িতেই থাকতাম।
বিয়ের পর আমি একটা আলাদা বাড়ি ভাড়া নিয়েছিলাম, কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সেই ভাড়া বাড়িও আমাকে বাধ্য হয়ে ছাড়তে হয়। আর আমার মামা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি সেখানে বিয়ে না করে নিজের পছন্দে বিয়ে করে ফেললাম। এই কারণে আমার মা, বোনেরা আর মামা সবাই আমার উপরে ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন এবং আমার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। তাই আমার কাছে আর কোনো উপায় ছিল না, একমাত্র রাস্তা ছিল আমার পৈতৃক বাড়িটিতে থাকা, যেখানে যতই ঝগড়াঝাটি হোক, বিপদ আসুক, আমাকে থাকতেই হবে। এই বাড়িটায় একটা কমন ওয়াশরুম ছিল। এমন নয় যে প্রত্যেকটা ঘরের সঙ্গে আলাদা আলাদা করে বাথরুম, একেবারে নিচতলায় 2-3টা ওয়াশরুম একসঙ্গে তৈরি করা হয়েছিল। বাড়ির সবাইকে সেখানেই যেতে হতো। এক রাতের ঘটনা, তখন প্রায় রাত 2টা বাজে। আমার হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলো। রাত 2টোর সময় 3তলা থেকে একেবারে নিচতলা পর্যন্ত নামতে হবে। বাড়ির সিঁড়িগুলো রাতের বেলা প্রচণ্ড অন্ধকার হয়ে থাকতো। ওপরের লাইটগুলো বেশিরভাগ সময়ই ফিউজ হয়ে পড়ে থাকতো। আমার চাচারা সেগুলো ঠিক করতেন না, আর আমারও অত টাকা ছিল না যে আমি এসবের পেছনে খরচ করতে পারি। তাই আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আমি খুব ধীরে ধীরে নিচে নামছিলাম। নিচতলার কাছাকাছি আসতেই ওখানকার বাথরুম থেকে কিছু আওয়াজ আমার কানে এলো। মনে হচ্ছিল বাথরুমের ভেতরে কেউ আছে। শীতের রাত হওয়ায় সামান্য শব্দও অনেক বেশি জোরালো শোনায়, তাই নিচতলার বাথরুমের আওয়াজ ওপর পর্যন্ত আসছিল। আমি প্রথমে সিঁড়ির ওপরেই কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভাবলাম নিচে যে বাথরুম ব্যবহার করছে সে কাজ শেষ করে বেরিয়ে আসুক, তারপর আমি যাব। কিন্তু ভেতরের আওয়াজ থামছিলই না, একটানা পানি পড়ার শব্দ। আমার মনে হলো হয়তো কেউ পানির কল খোলা রেখে চলে গেছে। এই ভেবে আমি নিচের দিকে নামতে শুরু করলাম। আমি নামতে নামতে বুঝতে পারলাম পানি চলার আওয়াজটা আরো স্পষ্ট হচ্ছে। সাধারণত পানির ট্যাপ থেকে যখন অনেকক্ষণ ধরে পানি পড়ে তখন এক ধরনের শব্দ হয়, কিন্তু এটা ছিল অন্যরকম আওয়াজ, যেন কেউ বালতি দিয়ে বারবার পানি ঢালছে। আমি মনে মনে ভাবছিলাম এত রাতে কে এমন করছে। আমি যখন নিচে পৌঁছালাম তখন দেখলাম বাথরুমের লাইট জ্বলছে, আর বাথরুমের ভেতর থেকে শুধু পানি ঢালারই আওয়াজ নয়, দরজার নিচের সামান্য ফাঁকা জায়গা দিয়েও একটা ছায়া নড়াচড়া করছে, যেন ভেতরে কেউ আছে এবং সে পায়চারি করছে। আমাদের বাড়িতে মোট 4টা বাথরুম ছিল। 2টো বাথরুম ছিল শুধু গোসলের জন্য, আর বাকি 2টো ছিল অন্যান্য কাজের জন্য। তার মধ্যে একটা বাথরুম আগে থেকেই খারাপ ছিল, হয়তো সেটার কমোড ব্লক হয়ে গিয়েছিল। সেই কারণে ব্যবহার করার জন্য একটা বাথরুমে অবশিষ্ট ছিল, যা বাড়ির সবাই ব্যবহার করত। আমি দরজায় হালকা টোকা দিয়ে জিজ্ঞেস করলাম, ভেতরে কে? কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমি আবার অপেক্ষা করতে লাগলাম। বারবার দরজায় টোকা দেওয়াটা আমার কাছে অভদ্রতা মনে হচ্ছিল, কিন্তু আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে আর ধৈর্য ধরে রাখা সম্ভব হলো না। মনে হচ্ছিল যে ভেতরে থাকুক সে দ্রুত দরজাটা যেন খোলে এবং আমাকে ভেতরে ঢুকতে দেয়, কিন্তু ভেতরে যে ছিল তার বাইরে আসার কোনো লক্ষণই তখন পর্যন্ত দেখা যাচ্ছিল না। আমি ওভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 15 মিনিট অপেক্ষা করলাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দরজায় সজোরে ধাক্কা দেয় হঠাৎ করেই দরজাটা খুলে গেল। আমি যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু পর মুহূর্তেই আমি এক চরম বিস্ময়ের সাথে দেখলাম আমার স্ত্রী বাথরুম থেকে বেরিয়ে আসছে। তার রক্তবর্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি অবাক হয়ে আমার স্ত্রীকে বললাম, তুমি এখানে কি করে এলে? তুমি তো পুরো ঘুমাচ্ছিলে। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। আমি ওয়াশরুমে ঢুকলাম। সেই সময় আমি ভাবছিলাম হয়তো ওপরের ঘরে অন্ধকার ছিল, আমি বিছানায় ঠিকমতো খেয়াল করতে পারিনি। হয়তো আমার স্ত্রী বিছানাতে ছিলই না। আমি দ্রুত ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। ওপরে উঠে দেখি আমার স্ত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। আমার মনে হলো হয়তো সে নিচে থেকে এসে আবার ঘুমিয়ে পড়েছে। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাত 2টার পর ওয়াশরুমে গিয়েছিলে? সে অবাক হয়ে বলল, না তো, তুমি তো জানোই রাতে আমি যখনই বাথরুমে যাই তোমাকে সঙ্গে নিয়ে যাই। ওর কথা শুনে আমার মনে পড়লো আমার স্ত্রী তো সাধারণত রাতে একা বাথরুমে যায় না। কখনো জরুরি প্রয়োজন পড়লে সে অবশ্যই আমাকে ঘুম থেকে তুলে নেবে। এই কথাটা মনে আসতেই আমার ভেতরটা কেমন যেন হিমশীতল হয়ে গেল। যদি আমার স্ত্রী রাতে নিচে না গিয়ে থাকে তাহলে আমি যাকে দেখেছি সে কে? আমি এই ব্যাপারে আমার স্ত্রীকে আর কিছু জিজ্ঞেস করলাম না, কারণ ভয় পেতে পারে। আমিও ভয় পাচ্ছিলাম যদি আমি ওকে সবকিছু খুলে বলি তাহলে ও আতঙ্কিত হয়ে পড়বে। সে আগে থেকেই অনেক ভয়ে আছে। এমন ঘটনা শুনলে আরও নিশ্চিত হবে যে সেদিন সে আমার মতো যাকে দেখেছিল সে সত্যিই আমি নই।
এখন আমি খুব গুরুত্বের সঙ্গে ভাবতে শুরু করলাম এই বাড়ি থেকে আমাদের বের হতেই হবে, কারণ এখানে থাকাটা আর কোনোভাবেই নিরাপদ নয়। কিন্তু এরপর এমন একটা ভয়াবহ ঘটনা ঘটল, যার পর আমরা আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে পারলাম না। আমার স্ত্রী তার বাড়ির লোকজনদের অনেক বুঝিয়ে সুঝিয়ে আমাদের সম্পর্কটা মিটমাট করিয়ে নিল, আর আমি আমার স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম। এটি শেষ ঘটনা যা শুনলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমার এক বন্ধুর বিয়ে ছিল, তাই আমি, আমার স্ত্রী, আমার ছেলে, আমরা 3 জন মিলে বিয়েতে গিয়েছিলাম। রাতে ফিরতে ফিরতে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি যখন ফিরলাম তখন রাত প্রায় 12:30। আমার চাচা বাড়ির মূল দরজাটা খুললেন। আমাকে দেখেই তিনি অবাক হয়ে বললেন, তোমরা আবার ফিরে এসেছো? আমি জিজ্ঞেস করলাম, মানে? আবার ফিরে এসেছি মানে? বুঝলাম না, কি বলছেন চাচা? চাচা বললেন, তোমরা তো একটু আগে বাড়ি ফিরে এলে। আপনি কি বলছেন এসব? আমরা তো এইমাত্র আসলাম। আমার চাচাও বেশ বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। তিনি মাথা চুলকাতে চুলকাতে ভেতরে চলে গেলেন। কিন্তু আসল ঘটনা কি ছিল তা আমি আপনাদের বলছি। আমি আমার মোটরসাইকেলটা পার্ক করলাম। আমার ছেলেটা তখন গভীর ঘুমে অচেতন। আমি ওকে কোলে তুলে নিলাম। এরপর আমি আমার স্ত্রীর হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। আমরা যতই সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম, ওপরের ঘর থেকে কেমন একটা আওয়াজ আসছিল। মনে হচ্ছিল ভেতরে কেউ কথা বলছে। আমি অবাক হয়ে আমার স্ত্রীর দিকে তাকালাম। সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর আমরা খুব সাবধানে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। আমরা যখন 3 তলায় পৌঁছালাম তখন বুঝতে পারলাম সেই কথা বলার আওয়াজটা আমাদের ঘর থেকেই আসছে। ঘরের দরজার নিচ দিয়ে ছোট্ট ফাঁকা যে জায়গাটি রয়েছে তার ভেতর দিয়ে লাইটের আলো দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে আমার ঘরে তো অন্য কারো থাকার কথা নয়। আমি ঘরের তালার দিকে তাকালাম। এটা একটা পুরনো ধাঁচের বাড়ি ছিল, তাই বাইরের ঘরগুলো তালা লাগানোর ব্যবস্থা ছিল। আমি তো সেই ঘরের দরজায় নিজ হাতে তালা লাগিয়ে গিয়েছিলাম, যা তখনও একইভাবে লাগানো অবস্থায় আছে। তার মানে কেউ তালা খোলেনি, তবুও ভেতরে আলো জ্বলছে। আমার স্পষ্ট মনে আছে আমি ঘর থেকে বেরোনোর সময় বাল্বটা বন্ধ করে গিয়েছিলাম। কিন্তু এসব চিন্তা বাদ দিলেও ভেতর থেকে যে কথা বলার আওয়াজ আসছে সেটা কার? আমার স্ত্রী ভয়ে আমার হাত চেপে ধরে, ইশারা করছিল যেন আমি কোনো ঝামেলা না করি। আমি ফিসফিস করে আমার স্ত্রীকে বললাম, ভেতরে আমাদের কোনো চাচাতো ভাই নয় তো? ওরা হয়তো আমাদের তালার নকল চাবি বানিয়ে ফেলেছে, আর তোমার যে সামান্য কিছু গয়না আছে সেটা বের করার চেষ্টা করছে। আমার মাথায় এটা আসেনি যে যদি ভেতরে আমার কোনো চাচাতো ভাই থাকতো তাহলে সে বাইরে থেকে আবার তালা লাগাবে কিভাবে। আমি আমার স্ত্রীর হাত ধরে সাহস দেওয়ার চেষ্টা করলাম। আমার অন্য হাতে আমার ঘুমন্ত ছেলে। আমি স্ত্রীর হাত ছেড়ে দিয়ে পকেট থেকে চাবি বের করে তালা খুলতে শুরু করলাম। ভেতর থেকে তখনও কথা বলার আওয়াজ আসছিল। আমি তালাটা খুললাম। তারপরে দরজার ছিটকিনিটা নামিয়ে দুটো কপাট এক ঝটকায় খুলে দিলাম। এরপর যে দৃশ্যটা আমি দেখলাম, বিশ্বাস করুন, সেটা দেখার পর আমার স্ত্রী প্রথমে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে চিৎকার দিয়ে দৌড়ে পালিয়ে গেল। তারপর আমিও তার পেছন পেছন দৌড় দিলাম। আমার ছেলেটা কোনো মতে আমার হাত থেকে পড়ে যাওয়া থেকে বাঁচলো। আপনারা বিশ্বাস করতে পারবেন না, ঘরের ভেতরে হুবহু আমার মতো দেখতে একটা লোক আর একদম আমার স্ত্রীর মতো দেখতে একটা মেয়ে বিছানায় বসেছিল, আর আমাদের ছেলের মতোই একটা ছোট বাচ্চাও সেখানে ছিল, ঠিক ওই বয়সের। তাদের মাঝখানে সে বিছানায় বসে খেলা করছিল। আমরা দরজা খোলার সঙ্গে সঙ্গে ওরা দুজন আমাদের দিকে তাকালো। তারপর কি হলো আমরা কিছুই জানি না। আমরা পাগলের মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে দৌড়াতে লাগলাম। আমার স্ত্রী তো নিচে নামতে নামতে 2-3টা সিঁড়ি থেকে পড়েই গিয়েছিল। আমাদের এই চিৎকার আর দৌড়াদৌড়ির শব্দ শুনে আমাদের সব চাচিরা ঘর থেকে বেরিয়ে এলেন। আমরা ভয়ে এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে কিছুই বলতে পারছিলাম না, শুধু কাঁপা কাঁপা হাতে ওপরের দিকে ইশারা করছিলাম। আমাদের 3-4 জন চাচাতো ভাই সঙ্গে সঙ্গে ওপরের দিকে ছুটে গেল। ওপরে গিয়ে কিছুক্ষণ পর তারা ফিরে এসে বলল, কি হয়েছে? ওপরে তো কেউ নেই, তোমরা ভয় পাচ্ছ কেন? এতগুলো লোককে একসঙ্গে দেখে আমরাও কিছুটা সাহস ফিরে পেলাম। আমি যখন আমার চাচাতো ভাইদের সঙ্গে নিয়ে আবার উপরে গেলাম তখন দেখলাম পুরো ঘরটা নিকষ কালো অন্ধকারে ডুবে আছে। সেখানে কারো কোনো চিহ্ন নেই। যদি এই ঘটনাটা আমি শুধু একা দেখতাম বা আমার স্ত্রী দেখতো তাহলে আমরা হয়তো বলতে পারতাম যে এটা আমাদের দেখার ভুল। কিন্তু আমরা দুজনেই একসঙ্গে একই জিনিস দেখেছি, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই ঘটনার পর আমরা এক মুহূর্ত সেখানে থাকিনি। আমরা সোজা আমাদের শ্বশুর বাড়িতে চলে গিয়েছিলাম। তারপর আর কখনো আমাদের সেই ছায়া সঙ্গীদের দেখা যায়নি।
এখন আল্লাহই ভালো জানেন যে ওই বাড়িতে সত্যিই কোনো জিন ছিল কিনা যারা আমাদের রূপ ধরে এসেছিল, নাকি আমাদের উপর কেউ কোনো জাদু করেছিল, কারণ আমরা আমাদের ছায়ার সঙ্গীদের দেখতে পাচ্ছিলাম। এই ব্যাপারে আমি আজও সঠিক করে কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, যে আমি সঠিকভাবে নিশ্চিতভাবে বলতে পারি তা হলো সেদিন আমি শুধু আমার নিজের নয়, আমার স্ত্রীর আর আমার ছোট ছেলের কারিন জিন বা ছায়া সঙ্গী দেখেছি। আজও যখন সেই ভয়াবহ দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে। এই ছিল আলিফ ভাইয়ের ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসব নতুন কোনো এপিসোডে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে এত ভয় পাওয়া, নিজের কারিন জিন বা ছায়া সঙ্গীদের দেখে ফেলা, এরপরে আপনাদের কখনো মনে হয়নি যে এই ব্যাপারটা কোনো হুজুরের সাথে বা কারোর সাথে শেয়ার করা উচিত, জেনে নেওয়া উচিত আসলে সমস্যা কোথায়? কেউ যদি আপনাদের উপরে কোনো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা অন্য কোনো কিছু করে থাকে, তাহলে সেটাও জানা যে আসলে কে এই কাজটি করেছে এবং এটার সমাধান কি। হয়তো আপনারা বাড়ি ছাড়ার পরে এই সমস্যাগুলো আর ফিরে আসেনি বলে আপনারা আর এতটা এই ব্যাপারগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাননি, তবু জানতে ইচ্ছা করলো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Bhoot.com presents Achinpur Haunted by Airtel. হারিয়ে যাই ভয়ের রাজ্যে অচিনপুরে বন্ধুর সাথে। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাচ্ছি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর তলে থাকেন। আমি জামিল, কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা থেকে লিখছি, আর ঘটনাটি সংগ্রহ করেছি আমি, মুসাফির, তুষার, নাফিস ও রিফাত। স্টুডিওতে এসে শেয়ার করা সম্ভব না বলে লিখে পাঠাচ্ছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি 2016 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা, পরবর্তীতে Bhoot.com। এর আগে কয়েকটা ঘটনা ভূত এফএমে শেয়ার করেছি, কোনো কারণে হয়তো তা সিলেক্টেড হয়নি। এবার আমার চাচার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা শেয়ার করছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সঙ্গত কারণে তাদের নামগুলো শেয়ার করছি না। বলে রাখা ভালো যে আমাদের বাড়ি দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর তীরে অবস্থিত। মূল ঘটনায় যাওয়ার আগে আমার চাচার বাড়ির বিবরণ দেই। বাড়ির পেছনে পদ্মা নদীর শাখা বয়ে গেছে এবং বাড়ির সামনে একটি তাল গাছ রয়েছে। গাছ থেকে 40-45 কদম গেলেই গ্রামের লোকাল রাস্তা। এবার সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আজ থেকে প্রায় 7 বছর আগের। আমার চাচা একজন ব্যবসায়ী, পাশাপাশি তার মাছ ধরার প্রচুর নেশা। মাছ ধরতে গিয়ে ঘটে যাওয়ার লোমহর্ষক ঘটনা এবার চাচার মতো করে শেয়ার করছি। সাল 2015, দিনটি শনিবার। প্রতিদিনের মতো আজও আমি এবং আমার পার্টনার আমজাদ ভাইকে সাথে নিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরতে যাই। ট্যাটা দিয়ে মাছ ধরতে হলে একজনকে নৌকা চালাতে হয় এবং আরেকজন লাইটের আলো দিয়ে ট্যাটা দিয়ে মাছ ধরে। প্রতিদিনের মতো আজও আমরা মাছ ধরতে গিয়েছিলাম। কে জানতো আজকের রাতটা আমাদের অন্ধকারময় এক বিভীষিকা রাতের সম্মুখীন করে দেবে। রাত যখন 8টা বাজে, আমি এবং আমজাদ ভাই একসঙ্গে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে বের হলাম। নদীর ওপারে পৌঁছানোর পর আমরা মাছ ধরা শুরু করি। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর হঠাৎ দেখি যে সামনে একটা কফিন ভাসছে। কৌতূহলবশত আমি কফিনটার কাছে যেতে চাই, কারণ কফিনের ভেতরে কি আছে তাই নিয়ে কৌতূহল। যেমন বলা তেমন কাজ। আমি নৌকা ভিড়িয়ে কফিনের কাছে গিয়ে দেখলাম যে অনেক পুরাতন একটা কফিন, কিন্তু এর কালারটা ছিল একদম অন্যরকম এবং কিছু ভিন্ন ভাষায় লেখা, যা আমরা বুঝতে পারিনি। আমজাদ ভাই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছে, এরকম কফিন কখনো কোথাও দেখেছো? উত্তরে আমি বললাম, না,
আমরা দুজনেই অবাক হয়ে দেখলাম কফিনের পাশটা কিছুটা ভাঙা। আমি আমার হাতে থাকা ট্যাটা দিয়ে কফিনের উপর আঘাত করতেই কফিনটা ভেঙে তলিয়ে যায়। আমি কিছু মনে না করে মাছ ধরা শুরু করি। এর কিছুক্ষণ পরেই দেখি অস্বাভাবিক বড় কিছু মাছ আমাদের নৌকার চারপাশে ঘুরছে। আমজাদ ভাই আমাকে বলল, নৌকা ঠিক রেখেছি, তুমি মাছগুলো ধরার চেষ্টা করো। আমজাদ ভাইয়ের কথা শুনে আমি আমার হাতে থাকা ট্যাটা দিয়ে একটা মাছকে আঘাত করি এবং নিশ্চিত হই মাছটা ট্যাটায় গেঁথে গেছে। যখন ট্যাটা সহ মাছটা উঠাতে যাই দেখি মাছের বদলে এক টুকরো কাঠ উঠে এসেছে। কাঠের ওপরের লেখা এবং রং দেখে বুঝতে পারি এটা সেই কফিনের ওপরের অংশ। এটা দেখে আমরা দুজনেই অবাক হই। প্রথমে নদীর পাড়ে কয়েকটা শেয়ালের ডাক দূর থেকে ভেসে আসছিল। হঠাৎ দেখি অনেকগুলো শেয়াল আমাদের পাশে জড়ো হয়েছে এবং উচ্চ স্বরে ডাকাডাকি করছে। সেদিকে লাইট মেরে দেখি শেয়ালগুলোর চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে। দেখে মনে হচ্ছিল এখনই আমাদের ছিঁড়ে খাবে। এই অবস্থা দেখে আমি আমজাদ ভাইকে বললাম, ভাই দ্রুত চলেন এখান থেকে। বলতে না বলতেই দেখি শেয়ালগুলো আমাদের দিকে এগিয়ে আসছে। এই দেখে শরীরের সমস্ত শক্তি দিয়ে নৌকা চালিয়ে উচ্চস্বরে দোয়া দুরুদ পাঠ করে নদী পার হয়ে আসি। যথারীতি নৌকা ঘাটে বেঁধে দুজন বাড়ি ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু কে জানতো এখান থেকেই আমাদের পরিবারের দুর্ভোগ শুরু। যথারীতি আমি বাড়িতে গিয়ে আমার স্ত্রীকে বলি মাছগুলো কেটে সুন্দর করে রেখে দিতে। বলে রাখা ভালো, আমার একটি ছেলে আছে, বয়স আনুমানিক 22-23 বছর, এবং আমার স্ত্রীর ডায়াবেটিস আছে। তাই প্রতিদিন ফজরের নামাজের পর আমার স্ত্রী হাঁটতে বের হয়। ওই দিন আমার স্ত্রী হাঁটতে বের হলে তার সাথে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। আমি তার মতো করে ঘটনাটি শেয়ার করছি। আমি মাছ কেটে ফ্রিজে রাখার পর ঘুমোতে যাই। কিছুক্ষণ ঘুমানোর পর আমি বুঝতে পারি যে ভোর হয়ে গেছে, এখন আমার হাঁটতে যাওয়া উচিত। যেই ভাবা সেই কাজ। আমি ঘুম থেকে উঠে হাঁটার সাথী সাদিয়াকে কয়েকবার ডাকি, তার কোনো সাড়া পাওয়া যায় না। যথারীতি হাঁটা শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমি কাউকে দেখতে পাই না। হঠাৎ দেখতে পাই দূরে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। আমি সাদিয়া ভেবে এগিয়ে দেখি তার সাথে একজন বাচ্চা নদীর তীরে দাঁড়িয়ে নদীর পানির দিকে তাকিয়ে আছে। আমি সাদিয়া ভেবে বললাম, সাদিয়া তুই কখন আসলি? সে কোনো কথা বলল না। আমি কিছুটা অবাক হলাম। আরো কাছে গিয়ে সাদিয়াকে বললাম, একসঙ্গে হাঁটতে যাই চল। এবারও কোনো কথা শুনলাম না। ভালো করে লক্ষ্য করে দেখলাম যে আমি যাকে সাদিয়া ভাবছি সে আসলে সাদিয়া না। সাদিয়া হলে আমার ডাকে সাড়া দিত, কিন্তু সে সাড়া দিচ্ছে না। আমি আরো কাছে গিয়ে ভালো করে লক্ষ্য করে দেখলাম তার সমস্ত শরীর দেখতে গিয়ে পায়ের দিকে নজর গেল, এবং যেটা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পায়ের পাতা পা কোনো কিছুই স্বাভাবিক না। সে নদীর দিকে তাকিয়ে আছে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। সে আমার দিকে কর্কশ একটা হাসি হাসলো। তার চেহারা দেখে মনে হচ্ছিল অনেক দিন পানির নিচে থাকার কারণে বিভৎস চেহারা হয়েছে। গায়ে এবং হাতের অংশে কিছু জায়গা যেন খুব লেগেছে। আমি যত রকম দোয়া দুরুদ জানি পড়তে শুরু করলাম এবং সমস্ত শক্তি দিয়ে দৌড়ে আমি বাড়ি পৌঁছাতে চাইলাম। বাড়ি ফিরে দেখি আমার হাজবেন্ড তখনও ঘুমাচ্ছে। দেখে তুলে সবকিছু বললাম। এরপর আমি বুঝতে পারলাম যে আমাদের পরিবারের সঙ্গে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সে রাত্রে আর কিছু হলো না। পরদিন সকালে এই ব্যাপারটা নিয়ে আমজাদ ভাইয়ের সঙ্গে আলোচনা করি। আমজাদ ভাই বলে, আমার সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি বাড়ি আসার পর আমার নাম ধরে বাইরে থেকে কেউ একজন ডেকেছে। এই ঘটনা ঘটার পর আমি এবং আমজাদ ভাই এক কবিরাজের কাছে যাই এবং তিনি আমাদেরকে বলেন, তোমরা মাছ ধরতে গেছো সেটা কোনো সমস্যা না, তোমরা যে কফিনটা দেখেছো সেটা আঘাত করে ভাঙাটা তোমাদের একেবারেই উচিত হয়নি, তোমাদেরকে ছাড়বে না। কবিরাজ তার মতো করে রিচুয়াল করে তাবিজ দিয়ে দেয় এবং পরিবারের সবাইকে এই তাবিজ পড়তে বলে, রাখতে বলে, হারানো যাবে না। এরপর কিছুদিন ভালোই কাটছিল। একদিন আমার ছেলে বলল যে, আব্বু আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাব। কোন রকম সমস্যা না হওয়ার কারণে আমি সেই রাতে আমার ছেলেকে পিকনিকের জন্য টাকা দিলাম। সেই রাতে আমার ছেলের সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়। আমি আমার ছেলের ভাষাতেই সেই ঘটনাটা বর্ণনা করতে চাই। আমরা 5 বন্ধু মিলে পিকনিক করব। পিকনিকের খাবারের জন্য আমরা মাংস ও খিচুড়িকে বাছাই করলাম। যেই ভাবা সেই কাজ। যথারীতিভাবে মাংস ও খিচুড়ি রান্না শেষ করে খাওয়া দাওয়া শুরু করব। সেই সময় আমার এক বন্ধু বলে উঠল, তোর হাতে কিসের তাবিজ বাঁধা, কেন বেঁধেছিস? একজনের সুরে সকল বন্ধু বলে উঠল, আসলে তো তাবিজ কেন বেঁধেছিস, খুলে ফেল। আমি না করতে করতেই বন্ধুরা একত্রিত হয়ে তাবিজটা খুলে ফেলে। তখন কিছু মনে হয়নি। কে জানতো এই তাবিজটি না থাকার ফলে সবকিছু হারিয়ে ফেলবো।
যথারীতি পিকনিকের খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে প্ল্যান করলাম যে আনিস চাচার গাছে ডাব আছে, ডাব খেতে হবে। এর মধ্যে আমি শুধু গাছে উঠতে পারি। প্রথমে আমি রাজি হলাম না, কিন্তু অনেক জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হতে হলো। যেমন কথা তেমন কাজ, ডাব গাছের নিচে গিয়ে যথারীতি ডাব গাছে উঠি এবং গাছ থেকে 5টি ডাব পাড়ার পর আমি নিচে নেমে আসি। আমি বলি যে ডাব খাওয়ার পর তোরা আমাকে বাসায় পৌঁছে দিবি। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর বাড়ির কাছাকাছি এসে আমি বললাম যে তোরা চলে যা, আমি একাই যেতে পারবো। আমি তাল গাছের কাছে যেতে না যেতেই দেখি আমার সামনে দিয়ে নিস্তব্ধতাপূর্ণ গরম বাতাস বইছে। বাতাসের মধ্য দিয়ে সামনের দিকে অগ্রসর হতেই আমি দেখি সামনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, বাবা দেখো, আমার ছেলে মারা গেছে, তাকে দাফন করার ব্যবস্থা করতে হবে। কিছু দূর এগিয়ে আমি দেখলাম যে সত্যি একটা ছেলের লাশ রাস্তায় খাটিয়ার ওপরে রাখা। আমি ছেলেটার মুখ দেখার জন্য এগিয়ে গেলাম। দেখলাম যে ছেলেটার সমস্ত শরীর কাফন দিয়ে পেঁচানো। আমি কাফনের কাপড়টি মুখের কাছ থেকে সরিয়ে যা দেখি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। দেখি যে ছেলেটির মুখ ফ্যাকাশে বিভৎস। আমি আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে আমি নিজেকে আবিষ্কার করি আমার বিছানার ওপর। আমি কিছুদিন জ্বরে ভুগি, সবকিছু আমার মা বাবাকে খুলে বলি। আমার মা বাবা আমাকে নিয়ে কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজজি বলেন, তোমার তাবিজ কি খুলে ফেলা উচিত হয়নি? এখন আমি কিছুই করতে পারবো না। বড় হুজুরের সন্ধান দিতে পারি, সেখানে গেলে হয়তো বা ঠিক হয়ে যেতেও পারো। এরপর আমরা বাড়িতে ফিরে আসি। সেদিন রাত হয়ে যাওয়ার ফলে সেদিন আর হুজুরের কাছে যাওয়া হয়নি। আমি এবং আমার স্ত্রী আলোচনা করছিলাম যে কালকে হুজুরের কাছে যাব। পরদিন সকালে ঘুম থেকে উঠে ছেলের ঘরে গিয়ে যা দেখি তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার ছেলের মৃতদেহ পড়ে আছে, তার মাথা নেই। এই দেখে আমার স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। এসব কিছু দেখে আমি মনে মনে ভাবছিলাম, এই সব কিছু আমার জন্যই হয়েছে। ছেলের দাফন কাফন শেষ করে কিছুদিন খুব খারাপ সময় কাটছিল। তবে কবিরাজের কথায় আমি সেই হুজুরের শরণাপন্ন হই। হুজুরকে সবকিছু খুলে বলি। হুজুর আমাকে বলে, তোমার উচিত ছিল না সেই কফিন এবং মাছটিকে আঘাত করা। সেই কফিনে গলায় দড়ি দেয়া একজন মহিলার লাশ ছিল। বহু আগে একজন মহিলা তার স্বামীর অত্যাচারে গলায় দড়ি দেয় এবং তার স্বামী তার ছেলেকেও নদীর পানিতে ছুঁড়ে ফেলে। পরে স্বামী নিজেও আত্মহত্যা করে। তোমার ছেলেকে হত্যা করে মহিলার আত্মা তার সন্তানের প্রতিশোধ নিয়েছে। সেই মহিলার আত্মা তোমাদের কাউকে ছাড়বে না। হুজুর এর থেকে বাঁচার উপায় কি? তোমরা যে কফিনটাকে আঘাত করেছিলে সেটাকে খুঁজে বের করো। পুড়িয়ে দিলে সব সমস্যা মিটে যাবে। কফিনটা পুরাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আমি এই তাবিজটা দিচ্ছি, এর ফলে আর কোনো সমস্যা থাকবে না। হুজুরের কথা শুনে আমি এবং আমজাদ দুজনেই কফিনটা উদ্ধার করতে চাই। যেখানে কফিনটা ডুবেছিল সেখানে যাওয়ার পর অনেক কর্কশ কণ্ঠে গোঙানির আওয়াজ আসে। অনেক খোঁজাখুঁজির পর আমরা কফিনটা খুঁজে পাই। কফিনটা নৌকায় তুলে নেওয়ার পর দেখি নদীর পানিতে অনেক ঢেউ খেলছে, যার ফলে নৌকা ভেড়ানো অসম্ভব হয়ে পড়ে। অনেক দোয়াদুরুদ পড়ে আমরা নৌকা ভেড়াতে সক্ষম হই। কফিনটা যখন পোড়ানো হয় তখন আমার ছেলের কণ্ঠে কেউ একজন কথা বলে ওঠে, বাবা, এইভাবে আমাকে পুড়িয়ে চলে যাচ্ছ? এরপর বাড়িতে ফিরলে আমজাদ ভাই খেয়াল করে তার কাছে তাবিজটি নেই। তার কিছুদিন পর হঠাৎ করে ঘুমের ঘোরে আমজাদ ভাই মারা যায়। তার লাশ দেখতে ফ্যাকাশে, মনে হচ্ছিল যে তার শরীর থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। এরপর আর কোনো ঘটনা ঘটেনি।